প্রিয় মানুষটাকে খুব কাছে পেয়েও যদি হারিয়ে ফেলতে হয় তাহলে তাকে না পাওয়াটাই ভালো। 2017 সালের 14ই মার্চ ওই দিন আমাদের প্রথম পরিচয় হয়। তারপর বন্ধুত্ব, দিন একটা সময় কথা বলতে বলতে বন্ধুত্বের সম্পর্কটা আরো অনেক গভীর হয়ে যায়। তারপর সাহস করে নিজেদের মনের কথাটা দুজন দুজনকে বলে ফেলি, আর সেখান থেকে আমাদের গল্পটা শুরু। সে থাকতো গ্রামে আর আমি ঢাকাতে। ও যখন কলেজ উঠলো তখন বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো। আর তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। তখন ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর ওর পরিবার আমাদের সম্পর্কের কথা জেনে যায়, যার কারণে আরো বেশি চাপ দিতে থাকে বিয়ের জন্য। আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো, ও আমাকে বারবার বলতেছিল যেন বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু আমার কোনো চাকরি হচ্ছিল না। তখন তাকে বিয়ে করে আমি কোথায় রাখবো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তার কিছুদিন পরে শুনতে পারলাম ওর বিয়ে পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর আমাকে বলতেছিল যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাতে যদি আমার ওই খারাপ পথটা বেছেও নিতে হয় আমি তাও নিব, আর আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। পাগলের মতো ছটফট করতেছিলাম যে কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। আর কিছুদিন পরেই হঠাৎ ওর কাজিন আমাকে ফোন দিয়ে বললো আজকে নাকি ওর বিয়ে হয়ে যাচ্ছে আর বরপক্ষ নাকি চলে আসছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, তার সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তাহলে কি এতক্ষণে সে শ্বশুর বাড়ি চলে গেছে? সন্ধ্যার দিকে ফোনে একটা কল আসে, আমি শুনতে পেলাম যে তার বিয়েটা ভেঙে গেছে। তখন অনেক খুশি লাগতেছিল। তারপর একদিন আমাকে বলতেছিল তুমি যদি তাড়াতাড়ি আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যিই কিন্তু খারাপ কিছু করব। আমি তাড়াতাড়ি করে একটা চাকরি নেই, তারপর দুজনে কাজী অফিসে গিয়ে নিজেরা বিয়ে করে ফেলি। তারপর আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি, অবশেষে তারা আমাদের সম্পর্কটা মেনে নেয়। শুরু হলো আমাদের ছোট্ট একটা সংসার। খুব সুন্দর ছিল সময়গুলো। অফিস ছুটির দিনে দুজন ঘুরতে বের হতাম। আমাদের সম্পর্কটা এমন ছিল যে একে অপরকে ছাড়া একটা মিনিটও থাকতে পারতাম না। 1 মিনিটের জন্য চোখের আড়াল হলে দুজনেরই কষ্ট হতো। এভাবে অনেক সুন্দরভাবে চলতে লাগলো আমাদের ছোট্ট সংসার। আমাকে অফিসের কাজে বাংলাদেশ থেকে কলকাতা যেতে হলো। আর তখন হঠাৎ শুনতে পারলাম যে আমার শ্বশুর প্রবাস থেকে দেশে ফিরে এসেছে। উনি ছিল ওমান প্রবাসী। উনি দেশে আসার পর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা আমার স্ত্রীকে নিয়ে যায়। ওকে নিয়ে যাওয়ার 4 মাস পরে আমি বাংলাদেশে আসি। দেন আমি তাদের সাথে যোগাযোগ করি আমার স্ত্রীকে বাসায় নিয়ে আসার জন্য। তখন তারা আমাকে একটা শর্ত দিল, তারা আমাদের আগের বিয়েটা মানে না, তাই আমার স্ত্রীকে নিয়ে যেতে হলে আবার নতুন করে কাবিন করে তাকে বিয়ে করতে হবে, তাহলে তারা আমাকে মেনে নেবে। আর সেটা না করলে তারা আমার স্ত্রীকে দিয়ে ডিভোর্স দিয়ে দেবে। তারপর আমি আর কিছু না বলে তাদের কথায় রাজি হয়ে গেলাম। 11 জানুয়ারি 2022 তারিখ আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। সেদিন আমার আর আমার স্ত্রীর আবার বিয়ে হচ্ছে। আমরা সামাজিকভাবে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। যাওয়ার পরে ওখানে সামাজিকভাবে একটা বৈঠক হয়। বৈঠকে আমার শ্বশুর বিভিন্নভাবে তর্ক বিতর্ক করে কাবিন নিয়ে। আর বৈঠকের ভিতরে কেউ কেউ বলতেছে যে সম্পর্ক রাখবে না, কেউ কেউ আবার বলতেছে সম্পর্ক রাখবে, আবার কেউ বলতেছে যে এ সম্পর্ক রাখা যাবে না, এখনই ডিভোর্স করে ফেলো। আমার স্ত্রী বড় বোন আমাদের সম্পর্কটা রাখতেই চায় না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলতেছে, আর ওসব শুনে শুনে কেমন জানি নিজেকে পাগল পাগল লাগতেছে। এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটি হওয়ার কারণে আমার শ্বশুর সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এই সম্পর্কটা রাখবে না। আর আমার স্ত্রী জানালার পাশে বসে সবকিছু শুনতেছিল। সবাই তর্ক আর কথা কাটাকাটিতে এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে ও যে ওইখান থেকে উঠে চলে গেছে বাইরে তাকেও খেয়ালও করেনি। আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমি ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। তাই সবার হাতে পায়ে ধরে অনেক বুঝিয়ে সবাইকে রাজি বানালাম যাতে তারা আমাদের সম্পর্কটা শেষ না করে দেয়। সবাই রাজি হলো। তারপর কাজী আমাদের নতুন কাবিননামা লেখা শুরু করলো। তারপর সেই কাবিননামায় আমার স্বাক্ষর দিলাম এবং সাক্ষী যারা ছিল সবাই স্বাক্ষর দিল। এখন শুধু বাকি আমার স্ত্রী, যার স্বাক্ষর হলেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। কাজী বলতেছে কন্যাকে ডাকুন, তার স্বাক্ষর লাগবে। তখন আমার স্ত্রীকে ডাকতে গেল, কিন্তু আমার স্ত্রীকে কেউ খুঁজে পাচ্ছে না। সবাই তখন আতঙ্কে পড়ে গেল। প্রত্যেকটা রুমে খুঁজেও ওকে কোথাও পাওয়া গেল না। হঠাৎ রান্নাঘরে ঢুকে দেখা যায় আমার স্ত্রীর ওড়না দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। কিন্তু তখন আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমার স্ত্রী আর এই দুনিয়াতে নেই। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখতেছি, কিন্তু না, এটা তো বাস্তব। তারপর আমি আমার স্ত্রীর দিকে এগিয়ে যাই, কিন্তু সবাই আমাকে ধরে রেখেছে। আমার স্ত্রীর কাছে আমাকে যেতে দেয়নি। মৃত্যুর আগে তার সাথে 5টা মিনিট কথা বলতে চেয়েছিলাম, সে সৌভাগ্যটুকু আমার হয়নি। বাবা মার উদ্দেশ্যে কি বলবো, মানে সন্তান যদি আপনার সামনে এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন আসলে বাবা মার কেমন লাগে, বা ওই বাবা মা আসলে কি ফিল করতেছিল তখন, এটা তারাই জানে। কোনো সন্তানই না এটাও মাইনে নিতে পারে না যে তার বাবা মা তার সব থেকে প্রিয় জিনিসটা, সব থেকে ভালোবাসার জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিক। একটা জিনিস কি, যেসব জিনিস আমাদের হাতে নাই বা যেসব জিনিস আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, তো সেই সব জিনিসগুলো মেনে নেয় ভালো। জীবনটাকে জীবনের মতোই চালাইতে হবে, ঠিক আছে? এখন এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো তার জন্য উপকারে আসবে।